আসসালামু আলাইকুম সবাইকে। এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের রাতুল স্যার। আজকে যে মাইক্রোশটটি আমরা নিয়ে এসেছি সেটা সম্পর্কে তোমাদের অনেকেরই অনেক কমপ্লেন আছে। জটিল যৌগ নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা আমি জানি। এই জটিল যৌগের যে ম্যাথগুলো আসে এগুলো কিন্তু ভালোই কমন আসে পরীক্ষায়, বাট অনেকে এটা অ্যান্সার করতে চায় না। তো চলো তো দেখে আসি আজকে জটিল যৌগটা কিভাবে একটু ইজি করা যায়, একটু মাইক্রোশটের ভিতরে একটু দেখি কি করা যায়। চলো। জটিল যৌগের চলো একটা এক্সাম্পল আগে লিখি, তারপরে শুরু করি। Fe3 এটা একটা জটিল যৌগের এক্সাম্পল। সাপোজ ধরো এখানে আমি যদি কে দেই, K3, এটা হচ্ছে একটা জটিল যৌগ। ব্যাপারটা কি হয়েছে, জাস্ট যদি এই পার্টটা নিয়ে আলোচনা করি, দেখো Fe6, এটা আমি 3 দিব তাহলে, আর এটা আয়নটা সরাই দিব। এই পার্টটার মধ্যে যদি হিসাব করো, জটিল যৌগের একটা আয়ন, জটিল আয়ন বলতে পারো, এটা জটিল আয়ন। এই জটিল আয়নটা কিভাবে কি গঠিত হয়েছে দেখো, এখানে আয়রনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু। সায়ানাইড যেটা, এটা হচ্ছে লিগ্যান্ড, অনেকে লিগ্যান্ডও বলে, লিগ্যান্ড, LEGAND, লিগ্যান্ড। এরপরে এই 6 হচ্ছে তার সংখ্যা, লিগ্যান্ড সংখ্যা, লিগ্যান্ড সংখ্যা। আর এই যে চার্জ যেটা, এটা হচ্ছে টোটাল আয়নের চার্জ। এইবার এই যে বন্ধনের মাধ্যমে যে জটিল আয়নটা গঠিত হয়েছে, সেই বন্ধনটাকে বলা হয় হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। আমরা সমযোজী বন্ধনের নাম হয়তো শুনেছি, যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাকে হচ্ছে সমযোজী বন্ধন বলে। সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি দেখো, সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে কোনো যৌগ বা কোনো অণু অপর একটি অণু বা পরমাণুকে যদি এক জোড়া মুক্ত ইলেকট্রন দেয়, অথবা এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি করে, এক জোড়া মুক্ত ইলেকট্রন দিয়ে বা এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এই ক্ষেত্রে যে মুক্তজোড় ইলেকট্রন দেয় তাকে বলা হয় লিগ্যান্ড। মানে লিগ্যান্ড হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন দাতা, আর কেন্দ্রীয় পরমাণুটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন গ্রহীতা। অনেক সময় কি হয়, ডি অরবিটাল ফাঁকা থাকার কারণে, স্পেশালি ডি অরবিটাল দিয়ে শুরু হয়, ডি অরবিটাল অথবা sp অনেক সময় হয় সংকরণের ক্ষেত্রে, ফাঁকা থাকার কারণে হচ্ছে তোমার আরেকটা পরমাণু বা অণু থেকে মুক্তজোড় ইলেকট্রন নিয়ে তারা একটা বন্ধন তৈরি করে, সেটাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। কেন্দ্রীয় পরমাণু আমরা বুঝতে পেরেছি। কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে সবাই হচ্ছে ডি ব্লক, কারণ ডি ব্লক মৌলের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই তোমার জটিল আয়ন তৈরি করা বা জটিল যৌগ তৈরি করার ক্ষমতা। তোমরা ডি ব্লকের মাইক্রোশটটি যদি চেক করতে চাও, আই বাটনে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আমাদের ডি ব্লকের উপর আমরা আলাদাভাবে একটা মাইক্রোশট শুট করে রেখেছি, সেখানে আমরা টোটাল ডি ব্লকের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করেছি। ওখানে রঙিন যৌগেরও আলোচনা আছে, আর জটিল যৌগের আলোচনা আমরা এখানে দেখো করছি। কেন্দ্রীয় পরমাণুকে আমরা ডি ব্লক ধরে নিই, যেটা ডি ব্লকের মধ্যে ডি ব্লক যারা আছে তারা এখানে কেন্দ্রীয় পরমাণু হয়ে কাজ করে। লিগ্যান্ড হচ্ছে তোমার হয় এটা ফ্রি রেডিক্যাল হতে পারে, এটা হচ্ছে হ্যালোজেন হতে পারে, এটা নর্মাল একটা অণুও হতে পারে। এইবার লিগ্যান্ড কত প্রকার একটু দেখি চলো। লিগ্যান্ড আমরা জানি যারা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন দান করে, তবে এই মুক্তজোড় ইলেকট্রন দান করার ক্ষমতা বা ক্ষমতার উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দুর্বল, আর একটা হচ্ছে শক্তিশালী। দুর্বল লিগ্যান্ড অথবা আরেকটা হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। দুর্বল লিগ্যান্ড অথবা কেউ কেউ এটাকে লিগ্যান্ড লেখে, কেউ কেউ লিগ্যান্ড লেখে, একই কথা। তো এই দুর্বল লিগ্যান্ড কারা একটু খেয়াল করো, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। আশা করি বুঝতে পেরেছো। আর লাস্টে হচ্ছে H2O। আর শক্তিশালী লিগ্যান্ড কারা, তারা হচ্ছে অ্যামোনিয়া, সায়ানাইড, ইথিলিন ডায়ামিন, আর হচ্ছে কার্বন মনোক্সাইড। সায়ানাইড, ইথিলিন ডায়ামিন একটু ওদিকে হয়ে গেছে, এটা একটু উপরে হবে, এটা একটু নিচে হবে।
একটু খেয়াল করো তোমরা, এখানে যে সিরিয়ালটা দেখতেছো দুর্বল লিগ্যান্ডের যে এক্সাম্পলগুলো আছে তাদের মধ্যে থেকে আয়োডিনটা তুলনামূলক একটু উপরের দিকে থাকে শক্তি মাত্রায়, তার নিচে ব্রোমিন, ক্লোরিন, ফ্রোমিন, লাস্টে হচ্ছে H2O সব থেকে দুর্বল লিগ্যান্ড। আর শক্তিশালী লিগ্যান্ডের মধ্যে সব শক্তিক্রমে উপরের দিকে আছে অ্যামোনিয়া, দেন ইথিলিন ডাইঅ্যামিন। ইথিলিন ডাইঅ্যামিনটা হচ্ছে NH2, আমি এখানে একটু দেখাই, NH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড NH2, এটা হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিনের এক্সাম্পল। এরপরে হচ্ছে সায়ানাইড, তারপর হচ্ছে কার্বন মনোঅক্সাইড। এই যৌগগুলা বা এই অণুগুলা হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড, আর এই অণুগুলা হচ্ছে দুর্বল লিগ্যান্ড যে কোনো ক্ষেত্রে। আর কেন্দ্রীয় পরমাণু আমরা অলরেডি বলেছি, এটা হচ্ছে ডি ব্লক মনো যারা আছে তারা কেন্দ্রীয় পরমাণু হয়ে কাজ করে। এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধনের পরিচয়। এবার আসো আমরা জটিল যৌগের কিছু এক্সাম্পল দেখি যেগুলো সচরাচর সবসময় পরীক্ষায় পাওয়া যায়। যে সকল জটিল আয়ন তোমাদের বোর্ড পরীক্ষায় বারবার এসেছে তাদের একটি ছক আমি তুলে ধরার চেষ্টা করেছি। দেখো এই ছকটি তোমরা হাজারি স্যারের বইয়ে পেয়ে যাবে, আমি সেখান থেকেই তুলে দিয়েছি। আর এই এক্সাম্পলগুলোর বাইরে তোমাদের খুব একটা আসেও না। তো এক্সাম্পলগুলাই যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করে দেখে যেতে পারো তাহলে আশা করি জটিল আয়ন থেকে তোমাদের আর কেউ আটকাতে পারবে না। চলো দেখো, নিকেল আর সায়ানাইডের যে জটিল যৌগটা সেখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে নিকেল 2+, লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড। আর এই ক্ষেত্রে যে সংকরণটা সংগঠিত হয় সেটা হচ্ছে DsP2। এখানে টোটাল 4টা অরবিটালের সংমিশ্রণের ফলে এটার আকৃতি হয়ে যায় হচ্ছে সমতলীয় বর্গাকার, এবং এটার চৌম্বকত্ব দেখায় দেখো কোথাও ডি অরবিটালের যে ওরিয়েন্টেশন দেওয়া আছে সেখানে কিন্তু কোথাও সিঙ্গেল ইলেকট্রন নেই, এই কারণে এটা ডায়াচৌম্বকত্ব দেখায়। আশা করি বুঝতে পেরেছো। এর পরের এক্সাম্পলটা খুবই তোমার স্পেশাল একটা এক্সাম্পল। কেন দেখো, কপার আর অ্যামোনিয়ার যে এক্সাম্পলটা, এখানে কপার 2+ কেন্দ্রীয় মৌল, অ্যামোনিয়া হচ্ছে লিগ্যান্ড, এবং এর সংকরণটা একটু খেয়াল করো। এই সংকরণে অনেকে ভুল করে বারবার, এটা খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা কিন্তু sp2d, sp3d না, sp2d। এটা কিন্তু একটা ব্যতিক্রম। এই ব্যতিক্রমটা আমরা সামনে ডিটেলসে আরো ব্যাখ্যা করব। তবে sp2d যেটা সমতলীয় বর্গাকার শেপ দিচ্ছে এটা হচ্ছে ব্যতিক্রম। এটার ওরিয়েন্টেশনে দেখো একটা সিঙ্গেল ইলেকট্রন থাকায় এটা হচ্ছে প্যারাচম্বকত্ব প্রদর্শন করবে, এবং তা হবে দুর্বল প্যারাচম্বকত্ব। এর পরের এক্সাম্পলগুলো দেখো, আয়রনের খুবই ফেমাস দুইটা এক্সাম্পল দেওয়া আছে সায়ানাইডের সাথে, একটা 4- একটা 3- আয়নের। এই ক্ষেত্রে উভয় কেন্দ্রীয় মৌল আয়রন, একটা 2+, একটা 3+, আরেকটা হচ্ছে লিগ্যান্ড হবে সায়ানাইড। উভয় ক্ষেত্রে D2sp3 6টা অরবিটালের সংমিশ্রণের ফলে এটার আকৃতি হবে অষ্টতলকীয়। তবে Fe2+ এর ক্ষেত্রে ওরিয়েন্টেশনে কোনো সিঙ্গেল ইলেকট্রন না থাকায় এটি ডায়াম্যাগনেটিজম দেখালেও Fe3+ এর বেলায় এটি একটা সিঙ্গেল ইলেকট্রন থাকার কারণে দুর্বল প্যারাচম্বকত্ব দেখাবে। তবে লাস্টেরটা দেখো, আয়রন আর ফ্লোরিনের যে জটিল আয়নটা, সেই ক্ষেত্রে sp3d2 অষ্টতলকীয় 6টি অরবিটাল নিয়ে মিশ্রিত হলেও এটার ডি অরবিটালে দেখো 5টাই সিঙ্গেল ইলেকট্রন থাকে, এই কারণে এটা হচ্ছে শক্তিশালী প্যারাচম্বকত্ব দেখাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো এই ব্যতিক্রম সহ কিছু কিছু এক্সাম্পল আমরা প্রবলেম আকারে দেখি, প্রবলেম সলভ করি। দেখো একটি এক্সাম্পল দিয়েছি, নিকেল আর সায়ানাইডের যে জটিল আয়নটা আছে সেক্ষেত্রে তার আকার, তার সংকরণ আর হচ্ছে তার চৌম্বকত্ব চাওয়া হয়েছে। চলো আমরা এটা ডিটেলসে কিভাবে সিকিউ আকারে সলভ করতে হয় সেটাই দেখে নিই। প্রশ্নটা মুছে জাস্ট আয়নটা রাখলাম, আমার বোর্ডে যেহেতু জায়গা কম তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই ক্ষেত্রে সবার আগে যেটা করতে হবে, যেহেতু আমরা জানি যে নিকেল হচ্ছে কেন্দ্রীয় মৌল, আমাদের কেন্দ্রীয় মৌলের তোমার জারণ সংখ্যাটা লাগবে। তো এটা আমরা যদি রাফলি করে আনি, আমি এই পাশে করি তোমাদের বোঝার সুবিধার্থে। নিকেলের জন্য আমরা x ধরবো, সায়ানাইড হচ্ছে যৌগমূলক, আর সায়ানাইডের চার্জ হচ্ছে -1, এক্ষেত্রে তার জারণ মানও ধরা হয় -1। এটা একটু মনে রাখতে হবে, কিছু করার নেই। আর সায়ানাইড যেহেতু 4টা আছে এই কারণে -1 × 4 ইকুয়াল টু টোটাল চার্জ হচ্ছে -2, তাহলে আমরা -2 দিব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যেটা দাঁড়াবে x - 4 = -2, x = 4 - 2 = +2। তার মানে এখানে আমরা বুঝলাম যে নিকেলের 2+ আয়নটি ব্যবহৃত হয়েছে। এবার চলো নিকেল 2+ আয়নের ইলেকট্রন বিন্যাসটা কি, এটা ছিল রাফের কাজ। এবার আমরা মেইন খাতায় যেটা লিখবো, আমরা হচ্ছে এখানে নিকেল 2+ এর ইলেকট্রন বিন্যাস করব। দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 18টা কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো 3d4s। নিকেলের পারমাণবিক সংখ্যা ছিল 28। 28টা কিভাবে সেট আপ করা যেত, এখানে 2টা 20 আর 8, এখানে ছিল 8টা, কিন্তু নিকেল 2+ হওয়ার কারণে এখানে 4s থেকে 2টা চলে গেছে, ফলে 4s টোটালি বাতিল করা যায়, বাট আমরা 4s কে রাখবো 0 আকারে। আর 3d8 এইভাবে।
এবার আমরা কি করব, পরের ধাপে এই 3D কে আর একটু ডিটেইল দেখানোর চেষ্টা করব বক্স আকারে। 3D 4S 4P। দেখো 4s আর 4p তো এই ক্ষেত্রে ফাঁকা, বাট 3D তে কি ছিল 8টা ইলেকট্রন। আর আমরা জানি ইলেকট্রনগুলো সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় আগে প্রবেশ করে, 5টা ইলেকট্রন আগে সিঙ্গেল সিঙ্গেল প্রবেশ করে, বাকি 3টা ইলেকট্রন এভাবে আমরা 8টা ইলেকট্রনকে কমপ্লিট করতে পারি। এইবার খেয়াল করো, সায়ানাইড হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। শক্তিশালী লিগ্যান্ডগুলো এই ডি অরবিটাল ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে আরো চাপায় দেয়। ফলে যখন সে যৌগ গঠন করবে, তো যৌগ গঠনকালে জিনিসটা শেপটা হয়ে যাবে এরকম, এই 2 3 4 5। তাহলে যাব 3D 4S একটা আমার ক্যালকুলেটর পড়ে গেছে, সরি গাইস। 3টা আর একটা হচ্ছে 4টা ইলেকট্রন চেপে আসছে, ফলে ডি অরবিটাল দেখো একটা ফাঁকা হয়ে গেছে। আর অলরেডি 4s 4p এগুলো তো ফাঁকা অলরেডি আছে। কি হয়, সায়ানাইড তো 4টা, তো 4টা সায়ানাইড প্রবেশ করে। দেখো যেহেতু এরা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, আমরা শুরুতেই আলোচনা করেছি, এই কারণে মুক্তজোড় ইলেকট্রন দিয়ে এই একটা মুক্তজোড় ইলেকট্রন 2টা সায়ানাইড গেল, 3টা সায়ানাইড, 4টা সায়ানাইড। তো এই ক্ষেত্রে সায়ানাইড যেহেতু দিছে, আমরা সায়ানাইডের নামে লিখে দেই সায়ানাইড। 4টা সায়ানাইড এভাবে প্রবেশ করলো। ফলে এই জটিল যৌগ গঠনকালে কোন কোন অরবিটাল কাজে দিল দেখো, ডি এস এর একটা, পি এর 2টা, D2sp2। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে DsP2 সংকরণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার আমরা যেহেতু সংকরণ পেয়ে গেছি, ডি অরবিটালের ওরিয়েন্টেশন পেয়ে গেছি, এবার চলো বাকি কাজটাও করে ফেলি। আমি একটু মুছে দিচ্ছি লেখার সুবিধার্থে, নিচে লিখতে গেলে ঝামেলা হয়ে যায়। আমি এখান থেকেই দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। দেখো এটার আকৃতিটা হবে এরকম, যে নিকেল থাকবে মাঝখানে, 4 দিক থেকে 4টা সায়ানাইড তাকে মুক্তজোড় ইলেকট্রন প্রোভাইড করবে। চারটা প্রোভাইড করার কারণে যে শেপটা তৈরি হবে দেখো, একটা বর্গাকার, সমতলীয় বর্গাকার, অর্থাৎ পুরোটা একটা তলে থাকবে আর পুরোটা একটা সমতলীয় বর্গাকার আকারে থাকবে। এটার আকৃতি হচ্ছে সমতলীয় বর্গাকার। আশা করি বুঝতে পেরেছো। আর এক্ষেত্রে ডি অরবিটালের ওরিয়েন্টেশনটা আমি তোমাদের আবার মনে করিয়ে দিই, 3D 2 + 2 + 2 + 2 + 0। দেখো এখানে কোনো সিঙ্গেল ইলেকট্রন না থাকার কারণে এটা দেখা যাচ্ছে ডায়াম্যাগনেটিজম, অর্থাৎ ডায়া চৌম্বকত্ব ধর্ম প্রদর্শন করবে। ডায়া চৌম্বকত্ব। আর এটা সংকরণ আমরা কি দেখলাম, DsP2 সংকরণ। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো এবং এটা অ্যান্সার করার মতো ব্যাখ্যা আমি তোমাদেরকে করতে পেরেছি। যে ব্যতিক্রমের কথা তখন ছকে বলেছিলাম, সেই ব্যতিক্রমটার ব্যাখ্যাটা আমরা দেখি যে এটা কিভাবে করতে হয়। এই ক্ষেত্রেও আমি আমার প্রশ্নটি মুছে তোমাদের জাস্ট আইএমটি রাখি। এই যে ব্যতিক্রম, এটার কপার এর জারণ সংখ্যা আমরা ধরলাম x। এখন দেখো অ্যামোনিয়ার কিন্তু জারণ সংখ্যা এখানে 0, কজ অ্যামোনিয়া হচ্ছে একটা অণু, এটা কোনো যৌগমূলক না। এক্ষেত্রে আমরা এটাকে x + 0 × 4টা যেহেতু আছে 4 = 2+, বাট +2। তো এই ক্ষেত্রে আমরা x = 2 পাচ্ছি বা +2 পাচ্ছি, অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে কপার 2+ ব্যবহৃত হয়েছে। তো এই কারণে কপার 2+। তো কপার 2+ এর ইলেকট্রন বিন্যাসটা চলো আগে দেখে নিই। 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা হয়ে গেল। কপার হচ্ছে 29, তাহলে 3d10 4s 1 ছিল, কিন্তু দুইটা ইলেকট্রন চলে যাওয়ার কারণে 4s হয়ে গেছে 0 আর 3d তে হয়ে গেছে 9টা। এবার চলো এটার আমরা দেখি, ডিটেইল কনফিগারেশনটা দেখি।
5, এরপর হচ্ছে 4s1 4p। দেখো যেহেতু 9টা, তো সব ঘরে তো একটা একটা প্রবেশ করবে, আর বাকি 4টা এইভাবে প্রবেশ করে একটা ঘর জাস্ট ফাঁকা থাকবে, আর এদিকে 4s4p ফাঁকা থাকবে। এবার চলো যৌগ গঠনকালে। যৌগ গঠনকালে 3D 1 2 3 4 5, এরপর হচ্ছে 4s, এরপর হচ্ছে 4p, এরপরে দেখো আমি 4dও এঁকে দিচ্ছি। কেন দিচ্ছি এখনই ব্যাখ্যা করব। 4d 4p 4s 3d। দেখো 3d তে যে কনফিগারেশন ছিল তাই থাকবে, কারণ এখানে NH3 যেটা, এটা শক্তিশালী লিগ্যান্ড হলেও এখানে দেখো ইলেকট্রনকে বিকর্ষণ করে ভিতরের দিকে চাপানোর মতো ফাঁকা জায়গা নাই, সো এটা এভাবেই থাকবে। আর আমার এখানে NH3 দেওয়া আছে 4টা, তো হিসাব মতে হওয়ার কথা হচ্ছে 4s এ একটা, 4p তে 2টা 3টা, তাহলে হয়ে যাওয়ার কথা 4টা। ব্যতিক্রমটা এইখানে। কি ব্যতিক্রম? এইখানে দেখো 4p তে একটা এক জোড়া ইলেকট্রন যায় না, ইলেকট্রনটা যায় 4d তে। এই কারণে এটা ব্যতিক্রম। এখানে 4p তে একটা ফাঁকা রেখে 4d তে একটা ইলেকট্রন প্রবেশ করে, এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মিতা দেখায়। এর ফলে এখানে যে সংকরণটা সম্পন্ন হয় দেখো, সেটা হয় হচ্ছে sp2d। হওয়ার কথা ছিল sp3, বাট হয়ে গেছে sp2d সংকরণ। এর ফলে এটা দেখো 4টা অরবিটাল, যেহেতু এটার শেপ হবে হচ্ছে সমতলীয় বর্গাকার। আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। সমতলীয় বর্গাকার, কপার 2 প্লাস, চারদিক থেকে ইলেকট্রন আসছে, মুক্তজোড় ইলেকট্রন দিবে হচ্ছে অ্যামোনিয়া, দেখো একটা তলের মতো সৃষ্টি হচ্ছে। আর একটা যেহেতু বর্গাকার শেপ দিচ্ছে, এখানে সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার। এটার সংকরণ হচ্ছে sp2d। আর এটার দেখো ইলেকট্রনের কনফিগারেশন 3d তে কি ছিল মনে আছে তোমাদের? 2 2 2 প্লাস 1। আশা করি আমি ঠিকটাই লিখেছি। এখানে দেখো শেষ কক্ষপথে, শেষ d অরবিটালের শেষে তোমার একটা সিঙ্গেল ইলেকট্রন থাকার কারণে এটা হচ্ছে দুর্বল প্যারাচুম্বকত্ব দেখাবে। আশা করি এই এক্সাম্পলটা তোমরা বুঝতে পেরেছো। আর এরকম মাইক্রোশটের আরো ভিডিও যদি তোমরা চাও, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, আমাদেরকে নক দিয়ে যে ভাইয়া আমার এইটাতে প্রবলেম, এটা একটু বুঝিয়ে দেন অমুক টপিকের উপর, আমরা চেষ্টা করব আরও এই ভিডিওটার বেশি এরকম ধরনের মাইক্রোশট ভিডিও নিয়ে তোমাদের সমস্যাগুলো সমাধান করার। আর এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।